আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। তোপের মুখ থেকে সীমিত পরিসরে কিছু ত্রাণ সরবরাহের অনুমতি দিলেও প্রয়োজনের তুলনায় তা বড্ড অপ্রতুল। খাদ্যের সন্ধানে ফিলিস্তিনরা জীবনকেও পরোয়া করছে না কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির কারণে গাজাবাসী এখন নিরুপায়। ময়লার স্তূপে খাবার খুঁজছে ফিলিস্তিনরা। লেবাননের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আদনান হুসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিপরীতে প্রতিরোধ অব্যাহত রাখবে। একটা সময় পর্যন্ত বিশ্ব মানবাধিকার আন্তর্জাতিক সহায়তার উপর মানুষের বিশ্বাস ছিল, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার আজকের বাস্তবতায় দাঁড়িয়ে সেসব যেন ধুলোয় ঢাকা কোনো গল্প। আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি, ক্ষুধার্ত গাজাবাসীর আর্তনাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করছে না বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। একদিকে ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে এবং এটিকে একটি ভালো পদক্ষেপ, অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পশ্চিমা সরকারগুলিকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সাথে তাদের তুষ্টির পুনর্বিবেচনা করতে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে একটি গণহত্যা করতে হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পশ্চিমারা এত সময় নিল কেন? সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে, এর বাহিরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ময়লার স্তূপে খাবার খুঁজছে ফিলিস্তিনরা। গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। তোপের মুখ থেকে সীমিত পরিসরে কিছু ত্রাণ সরবরাহের অনুমতি দিলেও প্রয়োজনের তুলনায় তা বড্ড অপ্রতুল। খাদ্যের সন্ধানে ফিলিস্তিনরা জীবনকে পরোয়া করছে না। ইসরায়েলি হামলার তীব্র আশঙ্কা জেনেও ত্রাণ বিতরণ স্থানে সারি ধরে দাঁড়ায়। কেউ কেউ ময়লা আবর্জনার স্তূপেও খাবারের সন্ধানে সময় ব্যয় করে। এমনকি কয়েকটি চিত্র ধারণ করেছে আনাদোলো এজেন্সির গাজা প্রতিনিধি দাউদ আবু আলকাস। তার ছবিগুলো নিম্নে প্রদত্ত হলো। ময়লার স্তূপে খাবার খোঁজার আরেকটি চিত্র ইসরায়েলের অব্যাহত হামলা এবং কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির কারণে গাজাবাসী এখন নিরুপায় দিন গুজরান করছে। গাজা সিটির ফিরাস মার্কেট এর পিছনে রয়েছে আবর্জনার একটি বড় স্তূপ। সেখানে অনেক শিশু কিশোর খাদ্যের তালাশে খোঁজাখুঁজি করছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে থাকবে। লেবাননের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আদনান হুসাইন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিপরীতে প্রতিরোধ অব্যাহত রাখবে। মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হুসাইন দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন টম ব্যারাকের দ্বিতীয়বারের সফরের পর লেবাননে প্রতিরোধের অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রসঙ্গে কথা বলেন। মার্কিন দ্রুতের সফর প্রসঙ্গে তিনি বলেন, টম ব্যারাক যখন তৃতীয়বার লেবাননে আসেন তিনি হতাশা প্রকাশ করেন, কারণ তিনি আশা করেছেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন আগের কর্মকর্তাদের চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন। এই হতাশা থেকে বোঝা যায় লেবাননের উপর আরো চাপ আসছে। যদি তারা মার্কিন ষড়যন্ত্রে ইতিবাচক সাড়া না দেয় তবে এই চাপ আরো বাড়বে। এর মানে হলো ইসরায়েলকে লেবাননে আরো স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেয়া হবে, যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ ও লাগাতার উড্ডয়ন এবং ত্রিপোলি ও উত্তর বেকার আকাশে আতঙ্ক সৃষ্টি করা। আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি, ক্ষুধার্ত গাজাবাসীর আর্তনাদ। একটা সময় পর্যন্ত বিশ্ব মানবাধিকার আন্তর্জাতিক সহায়তার উপর মানুষের বিশ্বাস ছিল, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার আজকের বাস্তবতায় দাঁড়িয়ে সেসব যেন ধুলোয় ঢাকা কোনো গল্প। এখন সেখানে প্রতিদিনকার দৃশ্য শুকিয়ে যাওয়া শিশুদের কঙ্কালসার দেহ, খাবারের আশায় হাত বাড়িয়ে থাকা মানুষের সারি এবং বাবা মায়ের অসহায় কান্না, যাদের
তাদের চোখের সামনে অনাহারে ধুকে ধুকে মরছে তাদের সন্তানরা। আমার 5 বছরের মেয়ের ওজন এখন মাত্র 11 কেজি, বলেছিলেন গাজার 38 বছর বয়সী জামিল মুঘারি। তিনি বলেন, আমার ছেলের শরীরে চামড়া আর হাড় ছাড়া কিছু নেই। যুদ্ধ শুরুর পর আমি নিজেও 30 কেজি ওজন হারিয়েছি। এটি এখন গাজার প্রত্যাহিক চিত্র। শুধু যুদ্ধ নয়, এখন ক্ষুধাই হয়ে উঠেছে এখানকার নতুন মারানাস্ত্র। ট্রাম্পের হুমকি তোয়াক্কা না করে রাশিয়া থেকে তেল কিনবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। এদিকে ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে এবং এটিকে একটি ভালো পদক্ষেপ। অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে ভারত সহ বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। মার্কিন প্রশাসনের এমন অবস্থানের মধ্যে ভারতের পক্ষ থেকে আসলে স্পষ্ট বার্তা, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত থাকবে। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি। আমি জানি না এটা ঠিক কিনা। এটা একটা ভালো পদক্ষেপ, দেখা যাক কি হয়। ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পশ্চিমারা এত সময় নিল কেন? পশ্চিমা সরকারগুলিকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সাথে তাদের তুষ্টির পুনর্বিবেচনা করতে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে একটি গণহত্যা করতে হয়েছে। মিডল ইস্ট আই সম্প্রতি এক নিবন্ধনে লিখেছেন, ফ্রান্স এবং ব্রিটেন উভয়ই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জি7 সদস্য। তারা ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বৃহস্পতিবার বলেন, তার সরকারও নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান এবং ক্রমবর্ধমান সংখ্যক পশ্চিমা দেশ একই রকম অবস্থান গ্রহণ করছে বা প্রস্তুত করছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করেছে? এই পরিবর্তনটি অগণিত ব্যক্তি এবং সংস্থার সরকারি নীতি পরিবর্তনের জন্য বছরের পর বছর ধরে নিরন্তর প্রচেষ্টার ফলাফল। সংসদের বাহিরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, জানিয়েছেন আমির খসরু। সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে। এর বাহিরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেত্রের ICMAV মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে।